একটু লেট হয়ে গেল। তো আমাদের আজকে সম্ভবত আপনাদের নাইম স্যারের ক্লাসগুলো প্রথম সকালের দিকে গুলো হয় নাই, তাই না? দুপুরে হবে। জি ম্যাম। তো আমি আজকে দেখি কতটুকু এটা আমি কন্টিনিউ করতে পারি। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের উপরে, লেকচার 9। ঠিক আছে, তো এই যে আমরা এতদিন যাবত যখন পড়ছি অপারেটিং সিস্টেম, তখন অপারেটিং সিস্টেম পড়ার শুরুতেই কিন্তু আমরা বারবারই বলছি যে প্রসেস গুলো কিন্তু কিসে আসে। প্রসেসের অনেকগুলো স্টেট আমরা পড়ছি, ইফ ইউ রিমেম্বার। রেডি কিউ, রানিং কিউ, তাই না? এরকম অনেকগুলা কিউ এটা আমাদের ছিল। তো এই রেডি কিউ এর কনসেপ্টটা ছিল যে কারা কারা মেমোরিতে আসে। তো যেহেতু অনেকগুলা প্রসেস একসাথে মেমোরিতে আসে, তখন মেমোরি তো আমাদের আসলে ছোট। তাহলে এই ছোট মেমোরির ভিতরে এত এত প্রসেস গুলো কিভাবে ম্যানেজ হয়, কিভাবে করে তাদের অ্যাড্রেস গুলো তৈরি হয়, তারপরে হচ্ছে তারা অ্যাড্রেসটা কিভাবে পায়, তাদের জায়গাটা কিভাবে পায় বা লোকেশনটা কিভাবে পায়, তারপরে হচ্ছে তাদেরকে কিভাবে করে প্রোটেকশন দেওয়া হয় যাতে করে একজন আরেকজনের জায়গার ভেতরে ঢুকে না যায়। তো এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু এই লেকচারের অন্তর্গত। যদিও এই লেকচারটা ইটসেলফ, এই টপিকটা একটা কমপ্লিকেটেড টপিক অপারেটিং সিস্টেমের, বাট ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা তো স্কিপ করার কোনো আসলে সুযোগই নাই। তো হয়তো আমরা এত কমপ্লিকেটেড কনসেপ্ট দিয়ে মানে করার মতো সময় আমাদের হাতে নাই বা থাকে না। চাইলে এটাকে আরো ডিপ লেভেলের স্লাইড হিসেবে বা বলেন বা টপিক হিসেবে বলেন এটাকে বানানো যায়। তো আমি একদম সিম্পল ওয়েতে এই লেকচারটা বানাইছি। প্রথমে একটু ইজি বিজি মনে হইতে পারে, বাট এর পরে এটা দেখবেন যে কনসেপ্ট গুলো মিলে মিলে যাচ্ছে। ঠিক আছে, তো যত ইজি ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমি চেষ্টা করছি। এই স্লাইডটা আসলে অতটাই আম, মানে যতটুকু পারা যায় আর কি। এখন কনসেপ্টটা আমি চেঞ্জ করতে পারবো না, তো সেই হিসাবে আর কি যত ইজি ওয়েতে করা যায়। তবে কমপ্লিকেটেড যেসব অ্যালগোরিদম গুলো আছে এটার সাথে রিলেটেড, সেই অ্যালগোরিদম গুলো কিন্তু আমি এখানে ইনক্লুড করি নাই। ওগুলো যদি ইনক্লুড করি ইট উইল বিকাম কমপ্লেক্স। ঠিক আছে, তো এই জন্য আমাদের সময় হিসাবে বা কোর্স হিসাবে আমি ওটার গুলার ইনক্লুড করি নাই। জাস্ট বেসিক নলেজ গুলো আমরা এখান থেকে নিব যে কিভাবে করে মেমোরি তার কাজগুলোকে ম্যানেজ করে থাকে, কিভাবে লোকেশনটা তৈরি হয়, কিভাবে করে অ্যাড্রেসটা তৈরি হয়, কিভাবে করে এই অ্যাড্রেস গুলো প্রোটেক্টেড হয়, সেফ থাকে, বা প্রত্যেকটা প্রসেস একটা জায়গা একটা এক মেমোরির ভিতর ঢোকার পরে তার জায়গাগুলো কিভাবে মেমোরি ম্যানেজমেন্ট সেফ ভাবে বা সিকিউর করে থাকে। তো এই কনসেপ্ট গুলো আমরা মোটামুটি কিছু বেসিক নলেজ এখানে আমরা নিব। তো শুরুতেই এখানে ব্যাকগ্রাউন্ডের যদি আমরা বলি, এখানে আমাদের একদম প্রাইমারি কনসেপ্ট যেটা, যে আসলে আমাদের প্রোগ্রাম গুলো মেমোরিতে আসতে হয় এবং প্রত্যেকটা প্রসেসকে রান করার জন্য অবশ্যই আগে মেমোরিতে আসতে হবে। এবং যেহেতু আমাদের সিপিইউ অনেক বেশি অনেকগুলো প্রসেসকে নিয়ে কাজ করতে পারে কম্পিউটার সিস্টেমটাকে স্পিডি করার জন্য, তাহলে কম্পিউটার কিন্তু অবশ্যই অনেকগুলা প্রসেসকে ডিল করতে হয়। তো অনেক প্রসেসকে যেহেতু ডিল করতে হয়, মাল্টি প্রোগ্রামিং যেটা, তো স্বাভাবিকভাবে তাহলে অনেকগুলা প্রসেস নিশ্চয়ই মেমোরিতেও আসবে। তাহলে অনেকগুলা প্রসেস যেহেতু মেমোরিতে আসবে, তাহলে ওদেরকে ম্যানেজ করার জন্য অবশ্যই কোনো না কোনো স্কিম লাগবে, কোনো না কোনো রুলস রেগুলেশন লাগবে, যেগুলোর মাধ্যমে এই প্রত্যেকটা প্রসেস, এই এতগুলো প্রসেস একসাথে করে স্টে করতে পারবে বা কাজ করতে পারবে। ঠিক আছে, তো এখানে কিন্তু বলা আছে যে মেনি মেমোরি ম্যানেজমেন্ট স্কিম এক্সিস্ট, এবং এটা করার জন্য কিন্তু অনেক রকমের স্কিম অ্যাভেলেবেল আছে। কিন্তু সেটা ডিপেন্ড করে আসলে কম্পিউটার হার্ডওয়্যার যারা বানাচ্ছে বা কম্পিউটার সিস্টেম বিভিন্ন কোম্পানি যারা বানাচ্ছে তারা আসলে কোন স্কিমটা দিয়ে তাদের মেমোরিটাকে ডিল করবে। ঠিক আছে, তো অনেক রকমের স্কিম থাকার কারণে সব রকমের স্কিম নিয়ে আসলে জানা পসিবল না। এক একজনের অ্যালগোরিদম খুব স্বাভাবিকভাবে এক এক রকম হবে, এবং সেটা ডিপেন্ড করবে আসলে সিচুয়েশনের উপরে, কোন কোম্পানি কিভাবে করে তার মেমোরিটাকে কত মেমোরি দিচ্ছে এবং তার হার্ডওয়্যারের সাথে তার ডিলিংটা কিরকম হবে। So ওইটা নিয়ে আসলে স্কিম গুলোকে নিয়ে আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি জানার সুযোগ নাই। তবে এই স্কিম গুলোর কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, যেমন অ্যাড্রেস কিভাবে তৈরি হয়, অ্যাড্রেস তৈরি হওয়ার ক্ষেত্রে কি কি ব্যাপার ব্যাপার জড়িত থাকে, তারপরে হচ্ছে অ্যাড্রেস গুলো কিভাবে প্রোটেকশন পাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একটু কমন ক্যাটাগরি ক্রাইটেরিয়া, তো ওগুলো আমরা জানবো। তো এখানে কিন্তু এই যে দেখেন, স্পেশালি সিলেক্টিং এ মেমোরি ম্যানেজমেন্ট স্কিম ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, স্পেশালি অন দা হার্ডওয়্যার ডিজাইন অফ দা সিস্টেম, যেটা আমি একটু আগেই বলে ফেললাম। তো এই হলো কথা। এখন আমরা জানবো হচ্ছে আসলে একটা ইউজার প্রোগ্রাম যখন রান করে তখন তাকে শুরু থেকে
তাকে বেশ কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে রান করতে হয়, সেটা আমরা একটু পরেই জানবো। বাট আছে কি নাকি আগেই আছে? আচ্ছা, হ্যাঁ। কয়টা স্টেপের ভেতর দিয়ে রান করতে হয় সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। তার তার আগেই হচ্ছে এখানে আমাদের মেমোরির আরো কিছু বেসিক প্রাইমারি নলেজ আছে, এগুলো দেওয়া আছে। আমি এগুলো একদম মানে লাইন টু লাইন রিড করতেছি না, আমি জাস্ট কয়েকটা বেসিক প্রাইমারি নলেজ গুলো শেয়ার করে যাচ্ছি, যেটা আমরা অলরেডি জানি। মেইন মেমোরি কিন্তু ছোট জায়গায়, মেইন মেমোরি র্যাম যেটাকে আমরা বলতেছি, র্যাম কিন্তু ছোট। আমরা যে পরিমাণ কাজ করি সেটার তুলনায় কিন্তু র্যাম ছোট। সো এই র্যাম গুলো যেহেতু ছোট হয়, তাহলে এই সবগুলা ডাটা এবং প্রোগ্রামকে নিশ্চয়ই র্যাম কি করতে পারে না, পার্মানেন্টলি স্টোর করতে পারে না। তো পার্মানেন্টলি স্টোর করতে না পারলে তাহলে এগুলো কোথায় স্টোর হয়? নর্মালি কিন্তু কম্পিউটারে যে ঝামেলা আছে আজকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কটা হয়তো হইতে পারে, আমি কয়েক সেকেন্ডের জন্য হয়তো এরকম ডিসরাপ্টেড হইতে পারে, আবার সাথে সাথে হয়তো আবার অন হয়ে যাবে। তো আমি একটু জানায় রাখলাম, ঠিক আছে? সেক্ষেত্রে সবাই ঠান্ডা থাকবেন। ক্লাস ডিসকানেক্ট হয়ে গেলেও আবার কিন্তু স্টার্ট হবে। হ্যাঁ, আর বের হয়ে যাওয়ার দরকার নেই, সেম লিঙ্কে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? সমস্যা হলো এই জায়গার নেটওয়ার্কটা মানে এখন পর্যন্ত ঠিক হলো না। বারবার অস্ট্রিয়েশন দিতে হবে। আচ্ছা, তো তাহলে কোথায় পার্মানেন্টলি স্টোর হয়? তাহলে পার্মানেন্টলি স্টোর হওয়ার জন্য কিন্তু আমাদের সেকেন্ডারি স্টোরেজ যেটা হার্ড ডিস্ক, ওটা কিন্তু থাকতো, তাই না? এটা অবশ্যই লাগবে ব্যাকআপ হিসেবে, অবশ্যই লাগবে মেইন মেমোরির ব্যাকআপ হিসেবে তো লাগবেই। কারণ সব ডাটা নিশ্চয়ই মেইন মেমোরিতে গিয়ে স্টোর করতে পারবে না, পার্মানেন্টলি করা সম্ভব না। কাজ করার সময় যাবে, আবার কাজ শেষ হয়ে গেলে কিন্তু আবার সেটার যে ডাটাগুলো নিয়ে সে কিন্তু হার্ড ডিস্কে ব্যাক করবে, ঠিক আছে? বা সেকেন্ডারি স্টোরেজে বা ব্যাকআপ স্টোরেজে কিন্তু সে ব্যাক করবে। তো আলটিমেটলি কিন্তু এই যে দেখেন, আমাদের যত ফাইল ফোল্ডার নিয়ে আমরা কাজ করি, এই ফাইলগুলা কিন্তু আলটিমেটলি ফাইলের সংজ্ঞা কি? ফাইলের সংজ্ঞা হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন। বিভিন্ন ক্যাটাগরির ডিফারেন্ট কাইন্ডের ইনফরমেশন নিয়ে কিন্তু এক একটা ফাইল তৈরি হয়। তাহলে এই ফাইলটা ডিপেন্ড করে একটা ক্রিয়েটর বা যে যে ফাইলটা তৈরি করতেছে সে কোন ক্যাটাগরির ফাইল তৈরি করবে। অনেক রকমের ফাইল হয় আমরা জানি, ফাইলের ক্যাটাগরি নিয়ে আমি এখন আলোচনা করব না। জাস্ট এই ফাইলগুলোকে অপারেটিং সিস্টেম কি করে, তার ফিজিক্যাল যে ডিভাইস গুলো আছে, যে ফিজিক্যাল হার্ড ড্রাইভ যেগুলো আছে বা হার্ড ভেতরে যে আমাদের যন্ত্রপাতি গুলো আছে, এই ফিজিক্যাল ডিভাইস গুলোর সাথে কিন্তু এই ফাইল গুলোকে অ্যাটাচ করাইতে হয়, কানেক্ট করাইতে হয়, যাতে করে সে সেগুলোকে রান করতে পারে। এবং অ্যাটাচ করাইতে গেলে শুরুতেই যেটা করতে হয়, মেমোরির ভেতরে আগে স্টোর করাইতে হয়। এবং মেমোরি বেসিক্যালি আমরা জানি যে মেমোরির ভিতরে অনেকগুলো পার্টিশন থাকে, এবং সেই পার্টিশন গুলো আসলে বেসিক্যালি বিভিন্ন রকমের কম্বিনেশন অফ বিট বাইট দিয়ে এই ইন্ডেক্সিংটা করা থাকে, ঠিক আছে? অ্যারের ভেতরে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে করছি না আমরা, ওয়ান ইন্ডেক্সিং, টু ইন্ডেক্সিং, থ্রি ইন্ডেক্সিং, ঠিক এরকমই পার্টিশনের মতো করে আহ, বিভিন্ন রকমের কম্বিনেশনে বিট বাইট দিয়ে কিন্তু এই অ্যাড্রেস গুলা তৈরি হয়। এবং সিপিইউ যখন কোনো কাজ করবে তখন সে মেমোরি থেকে কি করে, মেমোরি থেকে হচ্ছে তার ইনফরমেশনটা নিয়ে সে কাজটাকে শুরু করে। তাহলে কিন্তু মেমোরিতে আগে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। মেমোরিতে না আসলে সেটা কখনোই সিপিইউ নিয়ে রান করতে পারবে না। আর নর্মালি যে কোনো প্রোগ্রাম কিন্তু ডিস্ক গুলোর কাছে বা কম্পিউটার সিস্টেমের কাছে বাইনারি এক্সিকিউটেবল ফাইল হিসেবে থাকে। কেন বাইনারি এক্সিকিউটেবল ফাইল হিসেবে থাকে? বিকজ কম্পিউটার তো বাইনারি ছাড়া আর কিছু চেনে না। তো আমরা যে ফাইলের যেরকম রূপই দেখি না কেন আমরা ইউজাররা, ওইটা কিন্তু কম্পিউটার সিস্টেমের কাছে বাইনারি বাইনারি ফাইল, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের যখন প্রোগ্রাম গুলো মেমোরিতে আসে, মেমোরিতে আসতে গেলেও মেমোরির জায়গা যেহেতু অল্প, ফর এক্সাম্পল মেমোরির জায়গা আছে 10টা, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, 10টা পার্টিশন আছে। তো আমার প্রোগ্রাম আছে হয়তো 20টা। তো এই 20টাকে তো 10টার মধ্যে হয়তো আমি জায়গা দিতে পারবো না, আমাকে 10টা দিতে পারবো। তার মানে এই যে রেডি কিউ, এই মেমোরিতে আসার সময় কিন্তু একটা লাইন এখানে জেনারেট হয়। এগুলো আমি অলরেডি আগেও বলেছি, আমি একটু রিপিট বলে যাচ্ছি বুঝার সুবিধার্থে, যেহেতু আমরা এই লেকচারটা পড়তেছি। তো এখানে রেডি কিউতে আসার আগেও তার কিউ কিছু রেডি হয়, যেমন ওই যে ইফ ইউ রিমেম্বার জব কিউ, রেডি কিউ, তারপরে হচ্ছে ডিভাইস কিউ, হ্যাঁ কিছু কিউ পড়ছিলাম আমরা লাস্ট মিডে, এরকমই। তো মেমোরিতে আসার আগেও কিন্তু অনেকগুলা প্রসেস কি করে, লাইন ধরে, কিউ কিউ স্টার্ট হয়। এবং সেক্ষেত্রে যেটা বলতেছে যে মোস্ট সিস্টেম অ্যালাউ ইউজার প্রসেস টু রিসাইড এনি পার্ট অফ দ্য ফিজিক্যাল মেমোরি। নর্মালি কম্পিউটার সিস্টেম ফিজিক্যাল মেমোরিতে জায়গা থাকলে আহ, যে কোনো র্যান্ডম জায়গা সে বসতে পারে। এমন না যে ওয়ান এর পর টু তে বসতে হবে, টু পরে থ্রিতেই বসতে হবে, হ্যাঁ এরকম কোনো ফিক্সড কোনো প্যাটার্ন নাই। এখানে জায়গা ফাঁকা থাকলে
তো সেক্ষেত্রে যে অ্যাড্রেসটা পাচ্ছে প্রোগ্রামগুলো, সেই অ্যাড্রেসটা কিন্তু নর্মালি আমরা যেটা দেখে থাকি, বা আমরা যদি কোনো প্রোগ্রামের অ্যাড্রেস দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পাবো, পাবো না যে তা না, কিন্তু সেটা হবে একটা সিম্বলিক অ্যাড্রেস। ওটা কিন্তু আসলে এক্সাক্ট বা আসল অ্যাড্রেস না, টেম্পোরারি অ্যাড্রেস বলা যায়। আমরা যেটা দেখি এটা কিন্তু মানে অ্যাকচুয়াল অ্যাড্রেস না, এটা একটা সিম্বলিক। আমরা করছি না, ইফ ইউ রিমেম্বার লিনাক্স এর ভিতরে সিম্বলিক কি জানো, সিম্বলিক পারমিশন, তারপর হচ্ছে ওটা তো পারমিশনের জন্য করেছি। মানে এরকম সিম্বলিক একটা অ্যাড্রেস আমার কাছে থাকে, ওটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাড্রেস না। অ্যাকচুয়াল অ্যাড্রেস বেসিক্যালি তৈরি হওয়ার জন্য আরো কয়েকটা স্টেপ লাগে। যেমন আমরা যদি বলি কম্পাইলার, যখন কোনো প্রোগ্রাম আসবে, কোনো সিস্টেমের মধ্যে কম্পাইলারে ঢুকবে, সেখানে এই সিম্বলিক অ্যাড্রেস গুলো একটা নতুন করে অ্যাড্রেস পায়। মানে বিট বাইটের একটা ভ্যালু তাকে প্রোভাইড করা হয়, স্টার্টিং ভ্যালু যেটাকে বলে। সেটা আবার পরবর্তীতে লিঙ্কেজ এডিটর এবং লোডার নামক একটা মডিউল আছে, ওরা কি করে এই অ্যাড্রেসের সাথে আবার আরো সাথে করে আরো ফিজিক্যাল ইনফরমেশন বা ফিজিক্যাল ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেসের ইনফরমেশন সাথে যোগ করে, করে সেটা হয়ে যায় অ্যাবসুলেট অ্যাড্রেস। এই অ্যাবসুলেট অ্যাড্রেসটাই বেসিক্যালি একটা ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আমি আসলে কি কাকে বোঝাচ্ছি? ফিজিক্যাল অ্যাড্রেস বলতে বোঝাচ্ছি আমাদের কম্পিউটারের যে একদম মেমোরির যে কোর ফিজিক্যাল ডিভাইস আছে, হ্যাঁ, মানে মেশিনারিস, মেশিন, মেশিন অ্যাড্রেস যেটাকে বলতেছে, একদম মেশিনের অ্যাকচুয়াল অ্যাড্রেস সে প্রাপ্ত হবে। তো মেশিনের অ্যাকচুয়াল অ্যাড্রেস বা অ্যাবসুলেট অ্যাড্রেস কি হবে সেটা আসলে কেউই জানে না, ইভেন সিপিইউ জানে না, ইউজাররা জানতে পারে না। এটা আসলে কারো কাছে কিন্তু রিভিল হয় না, ঠিক আছে? এটা যে কি হবে, এটা কম্বাইন হয়ে হয়ে হইতে হইতে লাস্টে গিয়ে এটা যে কোন অ্যাড্রেস দাঁড়াবে সেটা একদম মানে আসলে কারো কাছে জানার মতো না, ঠিক আছে? তো এইটা কিন্তু পিওর অ্যাড্রেস যেটা থাকতেছে, বা আমি বলবো আহ, যদি বলি টেম্পোরারি অ্যাড্রেস আমরা জানতে পারি, কিন্তু অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কিন্তু আমরা কেউই জানতে পারি না। বাট এটা কিভাবে তৈরি হয় সেটা সম্বন্ধে একটা নলেজ আমরা পাবো, ঠিক আছে? তো তার আগে আমরা দেখবো যে কিভাবে করে একটা প্রসেস অনেকগুলো স্টেপের ভেতর দিয়ে এক্সিকিউশনে যায়। যে কোনো প্রসেসই আপনি রান করেন, সেটা সি প্রোগ্রাম যেমন কম্পাইলারে এসে রান করে, ঠিক তেমনই যে কোনো প্রোগ্রাম আমাদের কম্পিউটার সিস্টেমে যখন আমরা সফটওয়্যার গুলোকে রান করি, সেগুলো এক একটা সোর্স প্রোগ্রাম, এগুলো কিন্তু ওই এক্সিকিউশন হওয়ার আগে এই স্টেপ গুলোর মধ্যে দিয়ে যায় ম্যান্ডেটরি, ঠিক আছে? শুরুতেই সোর্স প্রোগ্রামটা কম্পাইলারে যাচ্ছে, কম্পাইলার বা অ্যাসেম্বলার যেটাই বলেন, এটাকে এই এই যে ওভারঅল যে প্রসেসটা, এটাকে তিনটা টাইমে ভাগ করা হয়েছে: কম্পাইল টাইম, লোড টাইম এবং এক্সিকিউশন টাইম। এই তিনটা টাইমের মধ্যে দিয়ে একটা প্রসেস কিন্তু এক্সিকিউশনে যাবে। তো শুরুতে হচ্ছে কম্পাইল টাইম, যেটাকে বলা হচ্ছে কম্পাইলার বা অ্যাসেম্বলারে যায়। এরপর কম্পাইলার কি করে, ওই সোর্স প্রোগ্রামটাকে কিছু ছোট ছোট মডিউলে ভাগ করে ফেলে, হ্যাঁ, কিছু ক্যাটাগরাইজ করে সে অবজেক্ট মডিউলে ভাগ করে ফেলে। এই অবজেক্ট মডিউল গুলা লিঙ্কেজ এডিটরের কাছে গিয়ে অন্যান্য আরো যেসব এডিশনাল মডিউল তার লাগবে সে সেগুলোর সাথে যুক্ত হয়, ঠিক আছে? একটা প্রোগ্রাম আসলেই তো আর সেগুলো আসলে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত হয় না, তাহলে তার সাথে আরো কিছু ইনফরমেশন থাকে, বিল্ট ইন ইনফরমেশন লাগে, যেগুলোর সাথে তার কানেক্ট হইতে হয়। তো ওই জিনিসগুলোর সাথে অবজেক্ট গুলো কানেক্ট হয় এই লিঙ্কেজ এডিটরের মাধ্যমে, ঠিক আছে? তো কানেকশন যখন হয়ে যায় সবকিছু ঠিকঠাক মতো, যে হ্যাঁ সিস্টেমের সাথে সে কানেকশন হয়ে গেছে, এরপরে এটা লোড হয়, এই মডিউল গুলো লোড হয়। লোড হয়ে সে কি করে, লোডারের মাধ্যমে কম্পিউটার সিস্টেমের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে গিয়ে এগুলো ভেরিফাই করে যে আমি যে ইনফরমেশন গুলো নিয়ে আসছি, যে মডিউল গুলা নিয়ে আসছি, সেগুলো সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, এগুলো এখন রান করতে যাওয়া যাবে কিনা। সিস্টেম লাইব্রেরির ভেতরে কম্পাইলারও কিন্তু, ইভেন আমরা যখন নর্মাল সি প্রোগ্রাম রান করি সেখানে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম আমরা যেগুলো লিখি আমাদের ভাষায় লিখি, তাই না? এই যে প্রিন্ট এফ চিনবে অথবা স্ক্যান এফ চিনবে, ইনপুট করা আউটপুট করা কোনটা কিভাবে হবে, সেগুলোর সব কিছু ইনফরমেশন কিন্তু ওই কম্পাইলারের লাইব্রেরির ভেতরে দেয়া থাকে, যেগুলা বিভিন্ন রকমের হেডার ফাইল যেগুলো আমরা ইউজ করি, হ্যাশ ইনক্লুড, stdio.h, হাবিজাবি, যেসব আমরা ইউজ করি সি সি প্লাস প্লাস বলেন অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে বলেন, ওই হেডার ফাইলের মাধ্যমে কিন্তু ও কি করে, এই সিস্টেম লাইব্রেরির সাথে গিয়ে কানেক্ট হয়, সিস্টেম লাইব্রেরিতে গিয়ে ও এগুলোকে ভেরিফাই করে নেয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে, সব কোনো সমস্যা নাই, তখন সেটা পরবর্তীতে বাইনারি ইমেজ হিসেবে বাইনারিতে কনভার্ট হয়ে কিন্তু এক্সিকিউশনে চলে যায়, ঠিক আছে? এই লোডার থেকে এরপরে ম্যাম কিছু এটা শোনা একটা, যাচ্ছে না। এই কেউ কেউ কি শুনতে পাচ্ছেন না আমার কথা? এতক্ষণ ধরে কথা বলতেছি। জি ম্যাম, শোনা যাচ্ছে। আরিফুল, তাইলে আপনার উম, মানে মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোন ঠিক করেন। সবাই আমার কথা শুনতে, কারণ আমি তো সেম মানে লাউড ভাবে বলতেছি, বাকিরা শুনতে পাচ্ছে, তার মানে আরিফুলের মাইক্রোফোনের সমস্যা। তাহলে এখানে আমাদের
লোডার থেকে ফাইনালি হচ্ছে সেগুলো সব ভেরিফাই হয়ে যাওয়ার পরে বাইনারি ইমেজ হিসেবে মেমোরিতে গিয়ে রান করে, যেটাকে এক্সিকিউশন টাইমের মধ্যে ফেলা হচ্ছে। তাহলে ওভারঅল তাহলে তিনটা টাইম: কম্পাইল টাইম, লোড টাইম এবং এক্সিকিউশন টাইম। এই যে আমার কম্পাইল টাইম থেকে শুরু করে আমি এক্সিকিউশন টাইমের মধ্যে দিয়ে গেলাম, যে এই সময়টাতে কিন্তু আমাদের অ্যাড্রেসের কিছু টেম্পোরারি অ্যাড্রেস কিন্তু এখানে তৈরি হয়। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাড্রেসের কাজ কারবার শুরু হয়ে যায়। এখানে কিন্তু অ্যাড্রেস বানানোর কাজ কারবার এই যেগুলো হচ্ছে, তাহলে সে কোন জায়গায় জায়গা পাবে, আসলে কতটুকু কি লাস্টের দিকে কি এক্সিকিউশন টাইমে সে ফাইনাল বাইন্ডিংটা করে, ফাইনাল অ্যাকচুয়াল অ্যাড্রেসটার দিকে সে ধাবিত হয়। বাট বিফোর দ্যাট সে কিন্তু কিছু টেম্পোরারি বা সিম্বলিক অ্যাড্রেস পেয়ে থাকে, যেটাকে আমরা লজিক্যাল অ্যাড্রেস বলে থাকি। তো এই যে এখানে আমাদের কিন্তু আলোচনা আছে যে লজিক্যাল অ্যাড্রেস কাকে বলে, ফিজিক্যাল অ্যাড্রেস কাকে বলে। লজিক্যাল অ্যাড্রেস হলো নর্মালি সিপিইউ জেনারেট করে এবং সেগুলোকে ভার্চুয়াল অ্যাড্রেস হিসেবেও আইডেন্টিফাই করা হয়ে থাকে। লজিক্যাল বা ভার্চুয়াল যে কোনোটা বলতে পারে। আর আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা কিনা শুধুমাত্র মেমোরি ইউনিট দেখতে পারে, মানে একদম কম্পিউটারে যে ফিজিক্যাল যে র্যামের যে মেমোরিটা আছে, ও ছাড়া আর কেউই এটা দেখতে পাবে না, কারণ এটা একদম ফাইনালি লাস্টে গিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো একটা প্রোগ্রাম আসলে নিজেও তার অ্যাড্রেস সম্বন্ধে জানে না, যে সে আসলে ফিজিক্যাল মেমোরির কোন রেজিস্টার, কোন ভ্যালু, কোনটা অ্যাপ্লাই করে সে জায়গা পাইছে বা কোন জায়গাটা পাইছে, সে কিন্তু সেটাও জানে না। একটা প্রোগ্রামও কিন্তু জানে না। তাই না? মজাদার না যে একটা প্রোগ্রামও কিন্তু তার ফিজিক্যাল অ্যাড্রেস সম্বন্ধে, অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস সম্বন্ধে অবগত থাকেন। তাকে দেখতে হলে সে ওই লজিক্যাল অ্যাড্রেসটাই দেখতে পায়, কারণ ফিজিক্যাল অ্যাড্রেসটার পার্ট হচ্ছে একদম এন্ডে গিয়ে। ঠিক আছে, তো নর্মালি লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেসটা কম্পাইল টাইম এবং লোড টাইমের ভেতরে সেম দেখা যায়, কারণ যেহেতু ওইখানে ফিজিক্যাল অ্যাড্রেস তখনো অ্যাটাচ হয় না বা ফাইনাল অ্যাড্রেস তৈরি হয় না, এই কারণে লজিক্যাল এবং ফিজিক্যালের অ্যাড্রেসটা সেম থাকে। কিন্তু যখনই সেটা এক্সিকিউশন টাইমে চলে যায় এবং এক্সিকিউশনে গিয়ে সে ফিজিক্যাল ডিভাইসের সাথে অ্যাটাচ হয়, তখন গিয়ে কিন্তু দেখা যায় যে লজিক্যাল অ্যাড্রেস একটা, ফিজিক্যাল অ্যাড্রেস আরেকটা। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা আমরা জেনে নিলাম। আমি একটু ব্যাক স্লাইডে যাব। ব্যাক স্লাইডে গিয়ে আমরা এখানে তিনটা টাইম অলরেডি আমি আলোচনা করছি। তো এই তিনটা টাইমে আলোচনার মধ্যে এখানে অ্যাড্রেসের কয়েকটা কথা বলা আছে, এই জন্য আমি এখানে একটু ব্যাক করলাম। সেটা হলো কম্পাইলের টাইমে যেটা হয় যে একটা অ্যাড্রেস থাকে, টেম্পোরারি একটা সিম্বলিক একটা অ্যাড্রেস কিন্তু এখানে জেনারেট হয়, এবং সেটাকে কিন্তু স্টার্টিং লোকেশন বলা হচ্ছে, এবং এই স্টার্টিং লোকেশনটা কিন্তু চেঞ্জ হতে পারে যতক্ষণ পর্যন্ত না একটা ফাইনাল রেজাল্ট, ফাইনাল অ্যাড্রেস জেনারেট হচ্ছে, ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে বা ফিজিক্যাল ডিভাইসের সাথে অ্যাটাচ না হচ্ছে এই অ্যাড্রেসটা, ততক্ষণ পর্যন্ত যেই লোকেশন বা যেই অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল, আমি এ নামক একটা ভেরিয়েবল স্টোর করলাম বা একটা প্রোগ্রামকে আমি স্টোর করলাম, সেটা মেমোরি লোকেশনের 1001-এ গিয়ে স্টোর হইলো প্রাইমারিলি। ঠিক আছে, 1001 একটা অ্যাড্রেস পেলো। এই এই ওয়াইফাই দিয়ে কানেকশন দিয়ে আজকে ইন্টারনেটের যা অবস্থা, তাতে ইন্টারনেট দিয়ে আমি আসলে ক্লাস নেওয়ার পক্ষে পসিবল হবে না। আমি একটা কাজ করে আমি একটু হটস্পটটা অন করে নিই। হটস্পট একটু ওয়েট করেন, আমি হটস্পটটা কানেক্ট করে ক্লাসটা স্টার্ট করতেছি। বারবার আসা যাওয়া করলে সম্ভব না। আচ্ছা, তাহলে শুরুতে কম্পাইল টাইমের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, আমি বললাম যে একটা টেম্পোরারি ভেরিয়েবল বা টেম্পোরারি অ্যাড্রেস এখানে জেনারেট হচ্ছে, ইট ক্যান বি চেঞ্জড আনটিল এটা ফিজিক্যাল ডিভাইসের সাথে যুক্ত হয়ে ফাইনাল অ্যাড্রেসটা যতক্ষণ পর্যন্ত তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চেঞ্জেস হতে পারে। তো যেমন 1001-এ হয়তো একটা লোকেশন ছিল, এটা স্টার্টিং, এটা চেঞ্জ হয়ে 1000, পরবর্তীতে 1005-এও চলে যেতে পারে, 1010-এও চলে যেতে পারে। হ্যাঁ, এটা কিছু ফিক্স না, কারণ যেহেতু এটা একটা র্যান্ডম সিম্বলিক একটা অ্যাড্রেস তৈরি হচ্ছে। এরপরে লোড টাইমে গিয়ে যেটা হয়, এই অ্যাড্রেসটার সাথে একটা নতুন রিলোকেটেবল অ্যাড্রেস যুক্ত হয়। রিলোকেটেবল, এই যে দেখেন এখানে যেটা বললাম, তার মানে শুরুতে কম্পাইল টাইমে যে লোকেশনটা পাইছে এটাকে স্টার্টিং লোকেশন, এইটা পরবর্তীতে কিন্তু আবার একটা নতুন করে আলাদা একটা ইনফরমেশনের সাথে যুক্ত হচ্ছে, রিলোকেটেবল কোড এটাকে বলতেছে। এই কোডটার সাথে কিন্তু ওই যে বাইনারিতে কনভার্ট হয়, তো তো ওদের স্টার্টিং লোকেশনের সাথে ও একটা নতুন করে সাথে আরো একটা ইনফরমেশন বলেন বা ডাটা বলেন, ওটার সাথে একটা ভ্যালুর সাথে অ্যাটাচ হয়, রিলোকেটেবল কোড এটাকে বলতেছে। তো ভ্যালু অ্যাটাচ হওয়ার পরে গিয়ে এক্সিকিউশন টাইমে গিয়ে যেটা হয়, এক্সিকিউশন টাইমে গিয়ে নর্মালি ফিজিক্যাল ডিভাইসের সাথে সে কানেক্টেড হয়ে সে হচ্ছে একটা অ্যাবসোলিউট অ্যাড্রেস জেনারেট করে।
তো এই হার্ডওয়্যার, এখানে তো অবশ্যই হার্ডওয়্যারের সাপোর্ট লাগবেই। এবং সেক্ষেত্রে হার্ডওয়্যারের ভেতরে আমরা জানি যে হার্ডওয়্যারের ভিতরে বিভিন্ন রকমের রেজিস্টার থাকে, বিভিন্ন রকমের কি বলে স্ট্যাক কিউ, এরকম অনেক কিছুর স্ট্যাক, এরকম কিছু হার্ডওয়্যার ডিভাইস আছে যেগুলো দিয়ে আসলে কম্পিউটার হার্ডওয়্যার রান করে। আপনারা ট্রিপলি কোর্স তো অবশ্যই করছেন। তো ট্রিপলি কোর্সে তো আমাদের আইসি রেজিস্টার, তাই না, বিভিন্ন রকমের কিছু জিনিস আপনাদের দেখতে পাওয়ার কথা। তো নর্মালি বিভিন্ন রকমের রেজিস্টার ভ্যালু কিন্তু হার্ডওয়্যার ইউজ করে থাকে। এই ভ্যালুগুলোর সাথে প্রিভিয়াসলি যেই লোড টাইমে যে অ্যাড্রেসটা কোডের সাথে যুক্ত হয়ে আসছে তার কাছে, সে এটার সাথে আরো রেজিস্টার ভ্যালু যুক্ত করে। তো রেজিস্টার ভ্যালু যুক্ত করে দেন এখানে গিয়ে একটা ফাইনাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয়। তো এই ফিজিক্যাল অ্যাড্রেসটা যতক্ষণ পর্যন্ত না জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেয়ার ইজ এ চান্স যে আমার প্রোগ্রামটা মেমোরির এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে মুভ করতে পারবে। ঠিক আছে? হয়তো 1001-এ ছিল, সেটা 1005-এ চলে গেল, কোনো কারণবশত তাকে জায়গাটা দিতে পারতেছিল না, বা অন্য একটা প্রোগ্রাম চলে আসছে ওইখানে দিয়ে, মানে যতক্ষণ পর্যন্ত না ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে অ্যাটাচ হবে, মনে রাখবেন ইট ক্যান বি চেঞ্জড। যে ইনফরমেশন নিয়ে আসবে, যে অ্যাড্রেসের সিম্বলিক ইনফরমেশন নিয়ে আসবে, ওটা চেঞ্জ হতে পারে। তো যখনই কিনা রেজিস্টার ভ্যালুর সাথে অ্যাটাচ হয়ে ফিজিক্যাল অ্যাড্রেস পাচ্ছে তখন আর চেঞ্জ হবে না, তখন একদম ফিক্সড হয়ে যাবে। তো এক্ষেত্রে দুইটা রেজিস্টার ভ্যালু এখানে আপনারা পাবেন, একটা হচ্ছে লিমিট রেজিস্টার, একটা হচ্ছে বেস রেজিস্টার। ধরেন একটা প্রোগ্রামকে আমি জায়গা দিলাম, সে হচ্ছে 1001 থেকে শুরু করে 1010 এরকম একটা মেমোরি সেগমেন্ট সে পেলো। তাহলে 1001টা হচ্ছে তার বেস রেজিস্টার, যেটাকে বলা হচ্ছে স্টার্টিং ভ্যালু। আর লিমিট রেজিস্টার কোনটা? 1010, এটা হচ্ছে তার হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে? তো এখন রেজিস্টারের ভ্যালু যে কি আসবে, এটা না আমি, না আপনি, না কম্পিউটার সিস্টেম কেউ জানে। এটা টোটালি ডিপেন্ড করবে হার্ডওয়্যারের ওই মুহূর্তে রেজিস্টার কি ভ্যালু তাকে জেনারেট করতেছে বা কি সিগন্যাল তাকে প্রোভাইড করতেছে। অ্যাটলিস্ট ট্রিপলি কোর্স করে সিগন্যালের ব্যাপারটা আপনাদের জানার কথা, যে যে কোনো প্রোগ্রাম আসলে সিগন্যাল জেনারেট করে করে কাজ করে, তাই না, বিট বাইট জেনারেট করে। তো তো এরকম করে কাজ করবে। তো এইটা বুঝতে গেলে আসলে আহ এখানে একটা কথা, এই যে দেখেন এই জায়গায় বলা আছে, দা ইউজার প্রোগ্রাম ডিলস উইথ লজিক্যাল অ্যাড্রেসেস, ইট নেভার সিম্বল অ্যাড্রেসেস, বলে আসছি আমি, হ্যাঁ। আর সেক্ষেত্রে এই যে আমাদের ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে যে পরিবর্তন হওয়াটা, ভার্চুয়াল থেকে ফিজিক্যালে যাওয়া, এইটা বেসিক্যালি কিন্তু একটা হার্ডওয়্যার ডিভাইস করে থাকে, যেটাকে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বলে। তাহলে যেই ইউনিটটা, কম্পিউটার হার্ডওয়্যারের যেই ইউনিটটা এই কাজটাকে করতেছে, যে একটা ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে নিয়ে যাচ্ছে, তাহলে এইটাকেই বলা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। ওকে। তো এক্ষেত্রে আমাদের, যদি এখন এতক্ষণ পর্যন্ত তো আমি থিওরিটিক্যাল কথা বললাম, এগুলো আমার হইতে পারে যে অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে বা মাথায় মনে হইতে পারে যে ক্যাচ থাকবে না। আপনারা আবার নিজেরা রিডিং যখন পড়তে যাবেন, মানে নিজেরা পড়তে যাবেন, তখন দেখবেন এই কথাগুলাই আবার তখন ব্রেনে হিট করতেছে। ঠিক আছে? মানে তখন দেখবেন বোঝা শুরু করছেন। তো এটাকে আরেকটা ভিজিবল ওয়েতে যদি আমরা একটু ব্রেনে ক্যাপচার করতে যাই, তাহলে এই ডায়াগ্রামটা দেখলে খুব ইজিলি আমরা সেটাকে ক্যাপচার করতে পারবো। এই যে এতক্ষণ পর্যন্ত আমি যা যা পড়ে আসলাম, বলতে পারেন এই ডায়াগ্রামটা হচ্ছে তার একটা সামারি ভিউ। ঠিক আছে? ফর এক্সাম্পল, সিপিইউ একটা লজিক্যাল র্যান্ডম। সিপিইউ যেই লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করে, মনে রাখতে হবে এটা টোটালি র্যান্ডম, এটার কোনো ফিক্স ভ্যালু নাই। এনিথিং, এনি ভ্যালু ক্যান অকার, হ্যাঁ। তো এটা একটা লজিক্যাল, যেটা সিপিইউ জেনারেট করবে এটাকে লজিক্যাল অ্যাড্রেস বলা হচ্ছে, এটা র্যান্ডম ভ্যালু হবে। এই অ্যাড্রেসটা লোড টাইমে এসে রিলোকেটেবল কোডের সাথে যুক্ত হবে। রিলোকেটেবল কোডের সাথে এখানে কি হবে, রেজিস্টার যেটা ভ্যালু বা মেমোরি ম্যানেজমেন্টের ইউনিট রেজিস্টার একটা ভ্যালু প্রোভাইড করবে। এটা এখানে 14,000 দেওয়া নট নেসেসারি, এটা 14,000 হবে। এটা যে কি হবে, এটা শুধুমাত্র হার্ডওয়্যার ডিভাইসই জানে, হ্যাঁ। ওই মুহূর্তে সিগন্যাল ওই মুহূর্তে জেনারেট হবে। তো ওই মুহূর্তে সিগন্যাল ভ্যালু যেটা আসবে সেটাই এখানে সাথে কি হবে, এই লজিক্যাল অ্যাড্রেসের সাথে প্লাস হয়ে যাবে, যুক্ত হবে। যুক্ত হয়ে, ফর এক্সাম্পল, আমার সিপিইউ জেনারেট করছিল 346, তার সাথে রেজিস্টার ভ্যালু আসছে 14,000, এই দুটো কম্বাইন হয়ে 14,346 হচ্ছে। এই 14,346টাই বেসিক্যালি ওই প্রোগ্রামের অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেস। তাহলে ও কি করবে, মেমোরি ঠিক এই অ্যাড্রেসটাতে চলে যাবে, গিয়ে ওইখানে গিয়ে জায়গা দখল করবে। ঠিক আছে? তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম সবগুলা কিন্তু একটা সত্যি বলতে এই জিনিসটা আমরা কেউই দেখতে পাবো না, কিন্তু ধারণা তো নিতে হয় না যে আসলে কি হচ্ছে। তো এটা আমরা একটা ধারণা পাই, এবং এই ধারণাটার কারণে আমাদের পুরো প্রিভিয়াস যতগুলা কনসেপ্ট আছে সবগুলা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না মোটামুটি? কারো কোনো কথা নাই? বাসায় পড়াশোনা করেন, বুঝছেন? জি ম্যাম। হ্যাঁ, বাপ্পি, কোনো কোশ্চেন আছে? না ম্যাম।
আচ্ছা, বাসায় পড়াশোনা করেন কিন্তু ঈদের ছুটি চলতেছে ঠিক আছে, কিন্তু ঈদের পর পরে যেহেতু আসলে আপনাদের পরীক্ষার প্রেশার থাকবে, সেশনালের প্রেশার থাকবে, তারপরে হচ্ছে আরো কিছু হয়তো অ্যাসাইনমেন্টের এগুলোর ইস্যু থাকবে। তারপরে যেমন আমার ভাইবা আসতে, আমার সেশনাল আসতে, আমারটাই যদি আমি বলি, তো আপনারা কিন্তু ঈদের পরে বেশ ভালো প্রেশারে থাকবেন। তো যদি পসিবল হয় লেকচার গুলো আগেই গো থ্রু করে যায়, পরীক্ষার আগের দিন বসে এই পড়া পড়তে পারবেন না। ঠিক আছে, পরীক্ষার আগের দিন বসে একদম নতুন টপিক আমাকে যদি বলেন যে নতুন টপিক পড়ে পরীক্ষা দিতে যাও, আমি জীবনও পারবো না। আপনাদের সেই হিসাবে আপনাদের স্টুডেন্টদের আমি পড়াইতে আসার পরে দেখি আমার স্টুডেন্টদের ভালো কনফিডেন্স। হ্যাঁ, যে কনফিডেন্স আমার স্টুডেন্ট থাকাকালীন ছিল না। আমি জীবনে কোনদিন নতুন টপিক নিয়ে পরীক্ষা হলে যেতাম না। হয় আমি আগে পড়ে রাখবো, আগে একটু রিভিউ করে রাখবো, আগে একটু পড়া থাকবে, আগে একটু সিটির মাধ্যমে পড়া হয়ে যেত অনেক সময়, আবার নিজেরাও পড়ে রাখতাম। কিন্তু পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন কোনো নতুন টপিক না, কারণ ওই নতুন টপিক পড়লে আমি আগের যা পড়ছি সব ভুলে যাবো। ঠিক আছে, তো একটু পড়াশোনা করেন, পরীক্ষার এই গ্যাপটাকে, ছুটিটাকে কাজে লাগান। আচ্ছা, আর আমাদের এখানে আরো কয়েকটা টার্ম আমরা এখানে জানবো, এগুলো শর্ট নোটের মতো, যে একটু বেসিক কনসেপ্ট, বাট এগুলো আলটিমেটলি প্রত্যেকটাই বিভিন্ন রকমের অ্যালগোরিদম নিয়ে কাজ করে। তো এত ডিটেল অ্যালগোরিদমে আমরা যাচ্ছি না, বা আপডেটেড অ্যালগোরিদম আমি এখানে ইনক্লুড করি নাই, যেটা আমি শুরুতেই বলছি। বাট কনসেপ্টটা তো জানতে হবে, তাই না? কারণ কনসেপ্ট গুলো গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমার এখানে প্রথমে আছে হলো ডাইনামিক লোডিং। ডাইনামিক লোডিং এর কনসেপ্টটা বেসিক্যালি ইউজফুল হয় হচ্ছে ফাংশনের জন্য। থাকে না যে একটা প্রোগ্রামের ভেতরে দেখবেন অনেক সময় অনেক ফাংশন নিয়ে একটা প্রোগ্রাম বানানো হচ্ছে, যে আমরা জুমটাই যদি এটার সোর্স কোড দেখেন আপনি দেখবেন এটা তো অনেক ফাংশন আছে। ঠিক আছে, তো এরকম অনেক ফাংশন নিয়ে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম আসে। তো নর্মালি তো দেখা যায় যে আমাদের মেমোরিতে তো আসলে এত এত জায়গা থাকে না, যেহেতু শর্ট জায়গা। তো এটাকে মেমোরি স্পেসটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করার জন্য যেটা হয় যে এই যে লার্জ অ্যামাউন্ট অফ কোড প্রোগ্রাম গুলোর থাকে, সেগুলোকে আসলে সেগুলোর মধ্যে দেখবেন সব ফাংশন কিন্তু আসলে আম, একসাথে দরকার হয় না। ঠিক আছে, একসাথে লাগে না। ধরেন হয়তো একটা প্রোগ্রামের ভিতরে 100টা ফাংশন আছে, 100টা ফাংশনের ভিতরে হয়তো 30টা বা 40টা ফাংশন হয়তো খুব বেশি ফ্রিকুয়েন্টলি দরকার হচ্ছে, মানে একদম কন্টিনিউয়াসলি হয়তো দরকার হচ্ছে, বাকিগুলো এই হঠাৎ করে লাগলো, হঠাৎ করে লাগলো না। হ্যাঁ, বা অনেকগুলো থাকবে এরকম যে একেবারেই লাগে নাই। তাহলে এই ইনফ্রিকুয়েন্ট অকারিং কেস গুলোকে সে আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করে যেগুলো শুধুমাত্র আহ বেশি বেশি প্রয়োজনীয় হয় সেগুলোকে মেমোরিতে জায়গা দিবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আসলে মেমোরির জায়গাটা অনেক ভালো পরিমাণে ইউটিলাইজ করা পসিবল হয়। সো ডাইনামিক লোডিং বেসিক্যালি এখানে ফাংশন জাতীয় যে জিনিসগুলো আছে কোডের মধ্যে, ফাংশনের এই কনসেপ্টটার ক্ষেত্রে বা বেটার মেমোরি ইউটিলাইজেশনের জন্য কিন্তু ডাইনামিক লোডিংটা খুব ভালো কাজ করে। এটা অবশ্যই অ্যালগোরিদম দিয়ে কাজ করবে। আর এরপর আছে ডাইনামিক লিঙ্কিং। ডাইনামিক লিঙ্কিংটা আবার ইউজফুল হচ্ছে লাইব্রেরির জন্য। ওই যে আমরা বলছি না, প্রোগ্রাম গুলো রান করার সময় লাইব্রেরিতে এসে সে নিজেকে ভেরিফাই করবে, লাইব্রেরিতে এসে সে অ্যাটাচ হবে, লাইব্রেরি জাতীয়, মানে লাইব্রেরি আসলে কি জিনিস? লাইব্রেরি হলো এই প্রোগ্রামটা রান করার জন্য যেসব বেসিক ফিল আপ করতেছে কিনা বা সেগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তাইলে ডাইনামিক লিঙ্কিং কি করবে? এই যে বিভিন্ন রকমের প্রোগ্রাম যখন আসবে তখন সেগুলো অবশ্যই ছোট ছোট ভাগে ভাগ হয়ে আসে। তো সেগুলোকে অপারেটিং সিস্টেম কি করবে? সিস্টেম লাইব্রেরির সাথে ভেরিফাই করাবে যে সবকিছুর স্ট্রাকচার ঠিক আছে কিনা, প্রপার ওয়েতে এগুলো আমার কাছে আসছে কিনা। প্রপার ওয়েতে যদি না আসে, বিল্ট ইন যে ইনফরমেশন গুলো থাকা দরকার সেগুলো যদি না থাকে, তাহলে তো সে রান করতে পারবে না, এগুলো এরর হয়ে যাবে। তো ডাইনামিক লিঙ্কিং এখানে সিস্টেম লাইব্রেরির সাথে প্রত্যেকটা প্রোগ্রামের লিঙ্ক করার কাজে হেল্প করতেছে। ঠিক আছে, তো এটা আমরা জাস্ট এগুলো একটু শর্ট নোট হিসেবে জেনে রাখলাম, স্কিপ করা যাবে না, শর্ট নোট হিসেবে থাকলে যেন আমরা ছোট করে লিখে দিতে পারি। আচ্ছা, তারপরে ওভারলেস। এটা এটারও কাজ কাইন্ড অফ ডাইনামিক লোডিং এর মতো কাছাকাছি আর কি। মানে ওভারলেস এর কাজ হচ্ছে ওই যেগুলো অনেক বেশি প্রয়োজন হয়, যেসব ডাটাগুলো অনেক বেশি প্রয়োজন হচ্ছে বা যে কোনো টাইমে দরকার হয়, আসলে এনি টাইম এগুলো দরকার হইতে পারে, ওগুলোকে আইডেন্টিফাই করে ওগুলোকে মেমোরিতে রাখা। ধরেন হয়তো একটা প্রোগ্রামের ভেতরে আমার 5 জিবি ইনফরমেশন আছে, তো 5 জিবি ইনফরমেশন আমার জায়গা পাইছে হচ্ছে 2 জিবি। তাহলে এই 2 জিবির মধ্যে তো 5 জিবি তো ইনফরমেশন রাখা পসিবল না, তাহলে 2 জিবি আসলে কোন 2 জিবি ডাটা গুলো
যে কোনো সময় আমার দরকার হচ্ছে, তাহলে ওই ডাটাগুলোকে আইডেন্টিফাই করে ওগুলোকে ওই 2 জিবির ভেতরে রাখবে, বাকি যে 3 জিবি আছে সেগুলোকে মেইন মেমোরিতে রাখবে না। তাহলে ওই জায়গাটুকু কি হাওয়া হয়ে যাবে? তিন তিন বাকি 3 জিবি ইনফরমেশন না, হাওয়া হবে না, এটাও থাকবে, বাট সেটা থাকবে ভার্চুয়াল মেমোরিতে। তো ভার্চুয়াল মেমোরি লেকচারটা হচ্ছে লেকচার 10 আমাদের, যেটা পরের লেকচার। ঠিক আছে, তো ওইটার পড়াশোনা কিভাবে হচ্ছে সেটা আমরা মানে ওই লেকচারটাতে জানবো। বাট এই যে আমাদের তাহলে যেগুলো আসলে খুব বেশি দরকার হচ্ছে, যেই জায়গাটুকু আমাদের বেশি ইউজেস হচ্ছে, সেই ইনস্ট্রাকশন গুলোকে মেইন মেমোরিতে রাখার কাজটাকে বলা হচ্ছে ওভারলেস। এবং এই ওভারলেস কিন্তু আসলে লিঙ্কিং লোডিং এই দুইটা অ্যালগোরিদমই আসলে তার দরকার হয় ওভারলেসটা নিয়ে কাজ করার সুবিধার জন্য, যে প্রোগ্রাম গুলো কোনটা আসলে বেশি দরকার হচ্ছে, যে কোনো সময় লাগতেছে, এগুলোকে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই অ্যালগোরিদম লাগে। এই জন্য কিন্তু বলা আছে যে স্পেশাল রিলোকেশন লিঙ্কিং অ্যালগোরিদম আর নিডেড টু কনস্ট্রাক্ট দ্য ওভারলেস। ঠিক আছে, তো এখানে একটা সংজ্ঞা পড়ে নিলেই হইলো ওভারলেস এর কাজ কি, এটাও পড়ে নিতে পারেন। এই স্লাইডটা স্কিপ করার মতো, এই স্লাইডে আসলে বোঝানোর মতো কিছু নাই। আর তারপরে আছে হচ্ছে ব্যাকআপ স্টোর, সোয়াপিং। আজকে আমি সোয়াপিং দিয়ে শেষ করব, আগামী ক্লাসে ইনশাল্লাহ এই লেকচারটা আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, সোয়াপিং তো আমরা অলরেডি বুঝি মনে হয়। এই যে সিপিইউ শিডিউলিং পড়ার সময় আমরা সুইচিং করছি না, প্রসেস থেকে প্রসেসে, এটা তো সিপিইউর মধ্যে করছি। এরকম আমাদের মেমোরির ভেতরও, মেমোরির জায়গা যেহেতু অল্প, এই মেমোরির ভেতরও সুইচিং হয়। এই সুইচিংটাকে আসলে সোয়াপিং বলতেছে। A process can be swapped temporarily out of the memory to a backing store and brought back into memory for continued execution. তাহলে মেমোরি তো যেহেতু জায়গা অল্প, অনেক সময় দেখা যায় যে কি হচ্ছে, কিছু প্রসেস কিন্তু মেমোরি থেকে বের হয়ে তার ব্যাকআপ স্টোর বা হার্ড ডিস্কে সেকেন্ডারি স্টোরেজে চলে যায়, আবার সেখান থেকে আবার তাকে ফেরত আনা হয় তার কাজটাকে এক্সিকিউট করার জন্য। সেক্ষেত্রে কাজ কিন্তু হারায় যায় না, এমন না যে সে যতটুকু কাজ করে গেছে সেটা একদম নষ্ট হয়ে যাবে। সোয়াপিং এর ক্ষেত্রে সে যতটুকু কাজ করে গেছে সেটা অবশ্যই স্টোর করে রাখা হয়। হ্যাঁ, এই জন্য সোয়াপিং করার জন্য কিন্তু বা কম্পিউটার সিস্টেমে কিন্তু আমাদের ব্যাকআপ স্টোরের ভূমিকা। ব্যাকআপ স্টোর ছাড়া আসলে আপনি দেখবেন যে আপনার সব কাজ করতেছেন ঠিকই, কিন্তু সেগুলো আর স্টোর থাকতেছে না, সেগুলো আবার মানে নতুন করে শুরু হচ্ছে প্রত্যেকবার যদি ব্যাকআপ স্টোর না থাকে। তো ব্যাকআপ স্টোর খুব ইম্পর্টেন্ট, এটা লাগবেই। যেটাকে যে ফার্স্ট ডিস্ক বলেন বা সেকেন্ডারি স্টোরেজ বলেন, হার্ড ডিস্ক বলেন, যেটাই বলেন বলতে পারেন। তো রোল ইন রোল আউট যেটাকে বলতেছে, এই টার্মটা হচ্ছে সোয়াপিং এর অপারেশনের নাম, রোল ইন রোল আউট। নর্মালি সোয়াপিং গুলো আসলে প্রায়োরিটি বেসিসে হয় মেমোরিতে। প্রায়োরিটি শিডিউলিং এ যে আপনারা এখন করতেছেন বা গত ক্লাসে আমি করাই দিছি, তো প্রায়োরিটি শিডিউলিং এর ক্ষেত্রে আমরা জানি যে লো প্রায়োরিটি যারা থাকে সেই প্রসেস গুলোকে অনেক সময় বের করে দেওয়া লাগে। আর কিসের জন্য? যদি হাই প্রায়োরিটির প্রসেস আসে, তাই না? তাহলে এরকম সিচুয়েশনে কিন্তু সোয়াপ আউট বা রোল ইন রোল আউট করার দরকার হয়। এখন দেখার বিষয় হচ্ছে যখন রোল ইন রোল আউট হয় তাহলে কম্পিউটারের ওই প্রসেসটার অ্যাড্রেসের কি অবস্থা হয়, অ্যাড্রেসটা আসলে কি, কোন অবস্থায় যায়, সে কি তাকে যেই অ্যাড্রেস দেওয়া হয়েছিল সে সেই অ্যাড্রেসেই করে গিয়ে স্টোর হচ্ছে, বা সে যখন ফেরত আসবে সে কি সেম অ্যাড্রেসই পাবে নাকি আবার ডিফারেন্ট অ্যাড্রেস পাবে, এটা কিন্তু একটু জানার বিষয়। ঠিক আছে, সোয়াপিং এর কনসেপ্ট আমরা বুঝি, বাট অ্যাড্রেসটা এই যে আমরা সোয়াপ করে বের হয়ে গেল, সে যখন আবার ফেরত আসবে সে কি সেম অ্যাড্রেস পাবে নাকি আবার ডিফারেন্ট অ্যাড্রেস পাবে, তো এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এখানে বলা আছে এটা ডিপেন্ড করবে আসলে, যদি বলা হয় যদি বাইন্ডিংটা অ্যাসেম্বলি অথবা লোড টাইমে হয়ে গিয়ে থাকে, যে হ্যাঁ আমার ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে সামহাও অ্যাবসোলিউট অ্যাড্রেসটা আমার লোড টাইমের মধ্যেই জেনারেট হয়ে গেছে, হ্যাঁ লোড টাইমের মধ্যে হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে প্রসেসটা যদি বের হয়েও যায় তাকে আসলে ডিফারেন্ট লোকেশনে দেওয়ার কোনো সুযোগ নাই, তাকে আবার সেম লোকেশনে ফেরত আনতে হবে। ঠিক আছে, অনেক সময় এমন হয় যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা লোড টাইমে জেনারেট হয়ে যেতে পারে, যদিও নর্মাল কেসেস হচ্ছে এক্সিকিউশন টাইম পর্যন্ত এটা কি বলে ডিলে হয়। আমরা একটু আগে পড়ে আসছি যে নর্মালি বাইন্ডিংটা বা ফিজিক্যাল অ্যাড্রেসের যে বাইন্ডিং সেটা এক্সিকিউশন টাইম পর্যন্ত ডিলে হয়, বাট অনেক ক্ষেত্রে হইতে পারে যে লোড টাইমে হয়তো সে অ্যাড্রেসটা তৈরি হয়ে গেছে। তো যদি এরকম হয়ে গিয়ে থাকে যে না আমার অ্যাড্রেসটা একদম ফিক্সড হয়ে গেছে, বাইন্ডিংটা হয়ে গেছে, তাহলে আর ডিফারেন্ট লোকেশনে দেওয়ার কোনো সুযোগ নেই, সে যে যেখান থেকে ছেড়ে যাবে তাকে আবার সেখানে ব্যাক করাইতে হবে। বাট যদি বাইন্ডিংটা দেখা যায় যে এক্সিকিউশন টাইম পর্যন্ত আসলে ডিলে হয়েছে, এবং ডিলে হওয়ার কারণে তখনও আসলে ফিজিক্যাল অ্যাড্রেসটা প্রপারলি সে সোয়াপ আউট হয়ে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত সে ফিজিক্যাল অ্যাড্রেসটা তৈরি হয়ে ওঠে নাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা প্রসেস যেই মেমোরিতে সে ছিল সোয়াপ আউট হওয়ার আগে, আবার তাকে নিয়ে আসলে সেই অ্যাড্রেসটা নাও থাকতে পারে, কারণ যেহেতু ফিজিক্যাল অ্যাড্রেসটা তৈরি হয়নি। ঠিক আছে, সো এটা ডিপেন্ড করবে যে আমার কি ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে গেছে কি যায় সেটার উপর।
ওকে। আর সেক্ষেত্রে আমাদের সোয়াপিং যে হবে সেটার একটা টাইম লাগবে, অবশ্যই এটাকে ট্রান্সফার টাইম বলা হয়। এই ট্রান্সফার টাইমটা ডিপেন্ড করবে আসলে কতটুকু মেমোরি অ্যামাউন্ট সোয়াপ হচ্ছে। যদি 2 জিবি একটা প্রোগ্রাম সোয়াপ আউট হয়, তাহলে যতটুকু সময় লাগবে 5 জিবির একটা প্রোগ্রাম সোয়াপ আউট হইতে নিশ্চয়ই তার থেকে বেশি সময় লাগবে। তার মানে কতটুকু মেমোরি সোয়াপ আউট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমার এই টাইমটা ডিপেন্ড করবে বা ভ্যারি করবে। ঠিক আছে। এই যে এটা একটা আমাদের ডায়াগ্রামেটিক ভিউ, যে আসলে প্রোগ্রামগুলো। আর নর্মালি কিন্তু প্রোগ্রামগুলো কি হয়, প্রোগ্রামের মধ্যে অবশ্যই মেমোরির ভেতরে লোয়ার যে পার্টটুকু থাকে, লোয়ার অ্যাড্রেসের দিকে অপারেটিং সিস্টেম কিন্তু স্টোর হয়। আর হায়ার যে পার্টটুকু থাকে, হায়ার যে অ্যাড্রেসের পার্টটুকু থাকে মেমোরিতে, সেটাতে ইউজার প্রোগ্রামগুলো স্টোর হয়। এবং এই ইউজার প্রোগ্রামের ইউজার স্পেস থেকে কিন্তু ব্যাকআপ স্টোরের সাথে প্রোগ্রামগুলো সোয়াপ ইন সোয়াপ আউট হতে পারে। ঠিক আছে। এই যে দেখেন কি বলছে, সোয়াপিং রিকোয়ার্স ব্যাকআপ স্টোর। দ্য ব্যাকিং স্টোর ইজ কমনলি এ ফাস্ট ডিস্ক বা হার্ড ডিস্ক. The system maintains a ready queue consisting of all processes whose memory images are on the backing store or in memory are ready to run. তার মানে সিস্টেম কিন্তু এই যে যে প্রসেস গুলো মেমোরিতে এসে রান করতে যাবে সেখানেও কিন্তু কিউ এর তৈরি করে, যেটাকে বলতেছে রেডি কিউ। আমরা আগে পড়ে আসছি, এটা আগের কনসেপ্ট। এখন যখন সিপিইউ ডিসাইড করে একটা প্রোগ্রামকে রান করার ক্ষেত্রে যে আমি এখন, আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রসেস রিকোয়েস্ট পাইছি, আমি আমি এখন এই প্রসেসটাকে রান করব। ও কি করবে, আগে ডিসপেচার নামক একটা মডিউল আছে কম্পিউটার সিস্টেমে, ওটাকে আগে কল দেয়। এই ডিসপ্যাচারের কাজ কি? ডিসপ্যাচারের কাজ হচ্ছে চেক করা সিপিইউ এখন যাকে নিয়ে কাজ করতে চাচ্ছে, যে রিকোয়েস্টটা নিয়ে কাজ করতে চাচ্ছে, সেই প্রসেসটা এখনো মেমোরিতে আছে কিনা বা মেমোরিতে ঠিকঠাক মতো আছে কিনা। কারণ অনেক সময় হতে পারে কোন একটা প্রোগ্রাম মেমোরিতে আসছে, রিকোয়েস্ট দিছে, কিন্তু সে রিকোয়েস্টটা এক্সিকিউট করার আগে কি হয়েছে, সপ আউট হয়ে বের হয়ে গেছে, হইতে পারে না? সপ আউট হয়ে বের হয়ে চলে গেছে। কিন্তু কম্পিউটার সিপিইউর কাছে তো আর এই ইনফরমেশন নাই। সে তো দেখবে যে সে এক্সিকিউট করার সময় তার কাছে কার কার রিকোয়েস্ট আছে। তো সে সে যখন রিকোয়েস্ট দেখে এটাকে এক্সিকিউট করতে যাবে, তখন তো সে মেমোরি থেকে যে সেই ইনফরমেশনটাকে নিবে। কিন্তু মেমোরিতে গিয়ে যখন সে না পাবে, তখন তো সিপিইউ কনফিউজ হয়ে যাবে এবং সেখানে তো সময় নষ্ট হবে। এই প্রোগ্রামটা যে এখন মেমোরিতে একবার রিকোয়েস্ট করে গেছে, এবার সে যে এখন মেমোরিতে নাই, এটা মানে সিপিইউ বুঝবে কিভাবে? এটা বোঝার নিয়ম হচ্ছে এই ডিসপ্যাচার মডিউল। এই ডিসপ্যাচার মডিউল বৈশাখ বৈশাখ কি করবে, যে প্রসেস গুলোকে নিয়ে সিপিইউ রান করতে চায়, ও যায়া মেমোরিতে যে একটা রিচেক দিবে, একটা চেক দিবে। রিকোয়েস্ট তো করে গেছে, বাট সে এখন পর্যন্ত মেমোরিতে আছে কিনা। সে আবার সোয়াপ আউট হয়ে বের হয়ে যায় নাই তো। তো যদি মেমোরিতে পেয়ে যায়, ওকে, কোনো সমস্যা নাই, প্রোগ্রামটা সিপিইউ তে গিয়ে রান করা শুরু করবে। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ডিসপ্যাচারের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তো ডিসপ্যাচার নামক এখানে কিন্তু একটা টার্ম আছে, ডেফিনেশনটা, এটার কাজটা অবশ্যই পড়ে নেবেন। তো এই তো গেল আমাদের মোটামুটি সোয়াপ আউটের কনসেপ্ট। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে যতটুকু স্লাইড বাকি আছে, খুব বেশি বাকি নাই, আগামী ক্লাসে আমরা শেষ করবো। ঠিক আছে। মোটামুটি 40 মিনিটের ভিতরে টার্গেটটা শেষ করতে পারছি। স্লাইড বাকি আছে আর 4টা, এই এই স্লাইডের মধ্যে। বললাম না, অ্যালগোরিদম রাখিই নাই আমি এখানে। বড় বড় অ্যালগোরিদম গুলো যদি রাখতাম, তাহলে এই স্লাইড গুলো মানে কোন পর্যায়ে যে যাইতো, একটু ইমাজিন করবেন বসে বসে। চাইলে বই দেখতে পারেন, একটু বই ঘাটতে পারেন। বই ঘাটলে